আমরা মানবজাতি, আমাদের মাঝে সব জায়গায় সব স্থানে পার্থক্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পার্থক্য হলো একদল শাসক আর একদল আমরা শোষিত। যুগে যুগে আমাদেরকে শাসন করার জন্য অনেক রাজা বাদশাহ প্রধানমন্ত্রীরা এসেছেন। তাদের মধ্যেও আবার দুই ভাগ, একদল ভালো একদল খারাপ। খারাপ অর্থাৎ স্বৈরশাসক। যুগে যুগে অনেক স্বৈরশাসক এসেছে, কিন্তু তাদের শেষ পরিণাম কি হয়েছে? অপমান আর অপদস্থ ছাড়া। জুলাই আন্দোলনে শেখ হাসিনা জনসাধারণের হাত থেকে ছুটে বেরিয়ে গেলেও আজ এমন একজন শাসকের গল্প বলবো যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। 60-এর দশকে স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে, তখন পূর্ব ইউরোপ সোভিয়েত ইউনিয়নের হাতে। তখন এক রাষ্ট্রনেতা মুখে দাঁড়িয়ে ঘোষণা দিল, মস্কোর খবরদারি আর চলবে না। কমিউনিস্ট হয়েও হাঁটলেন সংস্কারের দিকে। দেশের মানুষ ভাবলো এইবার বুঝি মুক্তি আসছে। পশ্চিমারও দারুণ খুশি নতুন হিরোকে পেয়ে, কিন্তু সেই হিরোই বনে গেলেন ভয়ঙ্কর এক ভিলেনে। ইতিহাসের অন্যতম স্বৈরশাসক সেই নেতার নাম নিকোলাই চাউশেস্কু। 1965 সালে ক্ষমতায় এলেও কয়েক বছরের মধ্যে তাকে ক্ষমতা গ্রাস করতে শুরু করে। 1971 সালে উত্তর কোরিয়ার চীন সফর করে তাদের শাসন ব্যবস্থা দেখে এতটাই মুগ্ধ হলেন, রোমানিয়াতেও একই মডেল জারি করেন। কিম ইল সুং আর চীনের শাসক মাও সেতুং থেকে দীক্ষা নিয়ে চাউশেস্কু রোমানিয়ার সব কিছু নিজের হাতের মুঠোয় করতে থাকলো। শুরু করলেন অত্যাচার আর ব্যক্তিচাপ। স্কুলের বই থেকে রাস্তার বিশাল বিশাল মূর্তি, সব জায়গাতেই চাউশেস্কু ও তার স্ত্রী এলেনার প্রশংসায় আরোপিত প্রয়াস। জনমানুষে তিনি এতটাই আপন যে মানুষ কি ভাববে, কি পড়বে আর কি খাবে সেটাও নির্ধারণ করে দিতে শুরু করেন তিনি। এই কাজে তার সবচেয়ে বড় হাতিয়ার হলো সিকিউরিটেড, এই দেশটির গোয়েন্দা সংস্থা। সিকিউরিটেড এতটা শক্তিশালী হয়ে ওঠে যে রোমানিয়ার জনসংখ্যার প্রতি 43 জনের মধ্যে একজন তাদের গোয়েন্দা ছিল, অর্থাৎ ইনফরমার ছিল। তারা শুধু জনসাধারণের ফোন, চিঠি আর কথোপকথনই শুনত না, পরিবারের সদস্যদেরকে একে অপরের উপর নজরদারি করতে বাধ্য করত। হাসপাতালের ডাক্তারদেরকে বাধ্য করত রোগীদের গোপনে রেকর্ডার লাগিয়ে তাদের ব্যক্তিগত আলাপ শোনার জন্য। স্কুলে শিশুরা কি শিখছে, কি বলছে সে তথ্য পৌঁছে যেত এজেন্টদের হাতে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাউশেস্কু তৈরি করে এক দমবন্ধ পরিবেশ। চাউশেস্কুর অর্থনৈতিক নীতি জনগণের দুর্দশা আরও বাড়ায়। উন্নয়ন প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নেন তিনি। তবে সমস্যা হলো উন্নয়ন প্রকল্পগুলো ছিল অপরিকল্পিত, যার ফলে কাজের কাজ তো কিছুই হয় না, উল্টো ঋণের ফাঁদে পড়ে গেল রোমানিয়া। সেই ঋণ চোকাতে তিনি সব কৃষি পণ্য রপ্তানি করার পদক্ষেপ নেন। এতে খাবার ও জ্বালানি সংকটে পড়ে যায় রোমানিয়া। সংকট হলো নিত্যপণ্যের। এক টুকরো রুটির জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু চাউশেস্কু ছিল অবিচল, নির্বিকার। মূল সমস্যা বাঁধল 1989 সালের ডিসেম্বরে ছোট্ট একটা ঘটনা থেকে। তিমিশোয়ারা শহরে এক পাদ্রী ধর্মীয় স্বাধীনতার দাবি তোলেন, যা কমিউনিস্ট সরকারের পছন্দ হলো না। তাকে গ্রেফতার করা হলো। এতে ক্ষুব্ধ হয় জনতা আর প্রতিবাদ তোলে। 15 ডিসেম্বর মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলে ঠিক বাংলাদেশের মতোই সেই দেশের পুলিশ চড়াও হয় জনতার উপরে। দ্রুত পাল্টাতে থাকে দৃশ্যপট, ভিন্ন দিকে মোড় নিতে থাকে আন্দোলন। সাধারণ মানুষ কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়তে থাকে। গোয়েন্দা সংস্থা সিকিউরিটেড আন্দোলন দমাতে না পারলে মাঠে নামে সেনাবাহিনী। সেনাদের গুলিতে অসংখ্য মানুষের প্রাণ যায়, যার খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে যায় দেশ জুড়ে। স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে প্রতিবাদ। 20 ডিসেম্বর রাজধানী বুখারেস্টের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এতদিন দুঃশাসন মুখ বুজে সহ্য করলেও এবার বাঁধ ভেঙে যায় মানুষের। প্ল্যাকার্ড আর ব্যানারে প্রথমবারের মতো চাউশেস্কুর বিরুদ্ধে প্রতিবাদ তোলে তারা। চাউশেস্কু ভাবলো এটা কোনো বিষয় হলো, একটা ভাষণ দিলেই সব ঠিক হয়ে যাবে। 21 ডিসেম্বর একটা বিশাল জনসভার ডাক দেন তিনি। চেয়েছিলেন জনগণকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে পরিস্থিতি সামলাতে, কিন্তু ঘটলো উল্টোটা। চাউশেস্কুর বক্তব্যের শুরুতেই জনগণ স্লোগান দিতে শুরু করে। চাউশেস্কু হতবাক, এমন জনরোষের মুখে তিনি কখনোই পড়েননি। চাউশেস্কু জনগণকে যতই সংযত হতে বলেন, জনগণের আওয়াজ ততই তীব্র হতে লাগলো। বিব্রত প্রেসিডেন্টকে দেখে রাষ্ট্রীয় টিভি চ্যানেলও হুট করে সম্প্রচার বন্ধ করে দেন। বক্তব্য অসমাপ্ত রেখে সরে যান চাউশেস্কু। সব দেখে রোমানিয়ার নিপীড়িত মানুষ ভাবলো এবার সুযোগ এসেছে। এই দিন বিকেলে আরো বড় পরিসরে বুখারেস্টের রাস্তায় নামে জনগণ। সিকিউরিটেড নিশ্চুপ, সেনাবাহিনীও আর গুলি চালায় না। 22 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী ভ্যাসিলো মিলারের রহস্যজনক মৃত্যু হয়। বস্তুত আত্মহত্যা করলেও সামরিক বাহিনী মনে করে তাকে সুকৌশলে হত্যা করা হয়েছে। বাহিনীর সকলেই বিদ্রোহ করে জনগণের পাশে এসে দাঁড়ায়। এরপর সাধারণ মানুষের ঢল নামে প্রেসিডেন্ট বাসভবনের দিকে, ঠিক জুলাইয়ের মতো। সেনাবাহিনী তখন নীরব দর্শকের ভূমিকায়। শেষবারের মতো ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করেন চাউশেস্কু, কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ তখন কিছু শুনতে নারাজ। তারা ইট পাটকেল ছুঁড়ে জবাব দেয়। অবস্থা বেগতিক দেখে চাউশেস্কু ও তার স্ত্রী দুইজন সহযোগীকে সাথে নিয়ে
দৌড়ে ছাদে যান আর হেলিকপ্টার নিয়ে পালিয়ে যান। আর একটু দেরি হলেই জনগণ তাদেরকে ছাদেই ধরে ফেলতেন। চাউশেস্কো পালিয়ে গেলেও জনগণ বুঝতে পারে তাদের বিজয় হয়েছে। প্রাসাদ তছনছ করে সেই বিজয় তারা উদযাপন করে। ওদিকে চাউশেস্কো হেলিকপ্টারে ভেবেছিলেন অস্ট্রিয়া হয়ে ভ্যাটিকানে গিয়ে আশ্রয় নেবেন। সশস্ত্র বাহিনীর কমান্ডার হেলিকপ্টার ভূপাতিত করার হুমকি দিয়ে বার্তা পাঠালেন। পাইলট দ্রুত অবতরণ করলেন। চাউশেস্কো এবার প্রাইভেট কার নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ওই গাড়ির ড্রাইভার তাকে সুকৌশলে ধরিয়ে দেয়। পরদিন সেনারা তাকে আটক করে। 25 ডিসেম্বর উৎসবের দিন চাউশেস্কো ও তার স্ত্রী এলেনাকে বুখারেস্টের একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখানে তড়িঘড়ি করে সামরিক আদালত বসানো হয়। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ তোলা হয়: গণহত্যা, অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র আর রাষ্ট্রের সম্পদ অপচয়ের। চাউশেস্কো আর এলেনা বিচারকদের ভর্ৎসনা করে তখনও দাবি করতে থাকেন এখনও তারা এই দেশের বৈধ শাসক আর এসব বিদেশি ষড়যন্ত্র। তবে এতে কেউ কান না দিয়ে 2 ঘন্টার মধ্যে তাদের বিচারের ব্যবস্থা করেন। 2 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। কিছুক্ষণের মধ্যে 2 জন সেনা সেই রায় কার্যকর করেন। কথা ছিল হত্যার দৃশ্য সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে, কিন্তু উত্তেজনায় ক্যামেরার জন্য অপেক্ষা না করে গুলি চালিয়ে দেন তারা। তাদের 2 জনের শরীরে প্রায় 120টিরও বেশি গুলির আঘাত পাওয়া যায়। তাদের গুলিবদ্ধ লাশের দৃশ্য ফলাও করে প্রচার করা হয় রাষ্ট্রীয় টিভি চ্যানেলে।